মব কি কখনো জাস্টিস করতে পারে? মানে এখনো সহিংসতার মধ্য দিয়ে কি আসলে জাস্টিস হয়? মফ করি তো বিচার হয় অনেক সময়। ভুলে এখন না। ইন্ডিয়ান ডেমোক্রেসি তো আর আমাদের ডেমোক্রেসি এক না। আমাদের ডেমোক্রেসি স্বাধীনতার পরে কতবার হুচট করলো, আমরা তো প্র্যাকটিস করতে পারলাম না ডেমোক্রেসি। চায়ের দাওয়াত পাইতেছে, সিটি পাইতেছে, সব জায়গাতে একটা সরকারি সরকারি ভাব আছে নাকি? হ্যাঁ, এইভাবে থাকলে মূলত শুনেন, আমি আই এম নট হ্যাপি উইথ দ্য সংস্কারে। সংস্কারের মধ্যে আমি হ্যাপি না। যে কোনো সরকার নির্বাচিত আর অনির্বাচিত বল ক্ষমতা থাকলে তো ভালোই লাগে। হ্যাঁ, আমাদের সামনে জাতীয় নির্বাচন অপেক্ষা করছে, রাজনীতির ময়দানে নানান হিসাব নিকাশ চলছে। গতকাল 17 অক্টোবর জুলাই সনদ, বহুল প্রতীক্ষিত জুলাই সনদ সই করলো রাজনৈতিক দলগুলো। সব মিলে অনেক ধরনের আলোচনা রাজনৈতিক অঙ্গনে। এই সব নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। আমাদের এই যে এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, গতকাল তো একটা বড় বিষয় ঘটলো, ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে এক জুলাই সনদে সই করলো অনেকগুলো দল। তো এইটাতে শেষ পর্যন্ত যারা হচ্ছে দাবিটা করছিল নিয়মিতভাবে, এক ধরনের চাপ তৈরি করছিল তরুণদের রাজনৈতিক দল এনসিপি, তারা সই করলো না। এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি এটাকে বলবো যে এটা একটা পিপলস আপরাইজিং এর উপর সরকার চলে গেছে, একটা সরকার চলে গেছে, আর সরকার পরিবর্তন হয়েছে এবং আরেকটা সরকার আসছে জনগণের ইচ্ছায়। তো ছাত্র জনগণের আন্দোলনের ফসল কিন্তু এই পরিবর্তন। এখন এই আপরাইজিংটা কেন হলো? অনেক কোনো কারণ আছে। প্রথমত, যে সরকার ছিল তার কোনো জবাবদিহিতা ছিল না, নির্বাচিত সরকার ছিল না, কোন নির্বাচন ছিল না বলতে কিছু ছিল না কোনো পর্যায়ে। আর এটা হলো যে নির্বাচন না থাকা থেকে সরকার কিন্তু বিভিন্ন সরকার খবর থাকার জন্য বিভিন্ন রকম কায়দা কানুন করছে, রাষ্ট্রকে ব্যবহার করছে, রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করছে এবং বিভিন্ন সময় সময় আন্দোলন সংগ্রাম মানুষের চাই ডিমান্ড দমনের জন্য মানুষ তখনকে তারা অপারেশনে চলে গেছে, অত্যাচার, নির্যাতন, গুম, হত্যা এবং মিথ্যা মামলা, সর্বশেষ তো হাজার হাজার মানুষকে হত্যা করলো। এই সবগুলো রেজাল্ট হলো যে একটা প্রাইজিং। এখন প্রাইজিং এর পরে আমরা আবারই সরাসরি ইলেকশনে চলে যাবো। নির্বাচনে চলে গেলে হয়তো তখন বলবে তো কোনো পরিবর্তন হবে না। প্রাইজিং যে একটা মানুষের যে দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, মানুষের জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, সাফার করছে, তাদের সম্মান জানানোর জন্য। অর্থাৎ আমরা ওয়ান্ট টু চেঞ্জ। রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না, হ্যাঁ, এবং রাষ্ট্রের মৌলিক কাঠামোতে মানে আমাদের যেভাবে আছে মৌলিক অধিকার, আমরা কমিটমেন্ট আসে, এটা কমিটমেন্ট। হ্যাঁ, আগামী নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র থাকবে, নির্বাচন তো তত্ত্বাবধায়ক অধীনে, নিরপেক্ষ নির্দলীয় অধীনে, জনগণ যাকে ভোট দিবে সে সরকার পরিচালনা করবে। এটা এখানে কোনো রকম কারচুপি, জোর জবরদস্তি, রাষ্ট্রকে ব্যবহার করা, পুলিশকে ব্যবহার করা, আমলাকে ব্যবহার করা বা সন্ত্রাস সৃষ্টি করা, এগুলো কিছু চলবে না। এটা কিছু, এইটা একটা দিক। দেন গুম বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় বাহিনীর রাষ্ট্র নিরাপত্তা দিবে সংবিধান অনুযায়ী। রাষ্ট্রবাহিনী যদি গুম করে তাহলে জনগণ জায়গা থাকবে, আর জায়গা রইল না। তাহলে মানে রাষ্ট্র তো তার রাষ্ট্র জনগণের প্রতি ব্রিচ অফ দেয়ার ডিউটি, অর আপনার এটার এই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র তার দায়িত্ব পালন করল না। তারপর মিথ্যা মামলা বল, তারপর জানি যে ক্ষমতা এসেই যে স্বেচ্ছাচারিতা, এটা বন্ধ করতে হবে। পার্লামেন্টে আর্টিকেল 70, যে ধরেন এটাকে অ্যামেন্ডমেন্ট সংশোধন করা। তারপর আপনার একজন প্রধানমন্ত্রী 10 বছর থাকবে না, ক্ষমতা থাকবে না, তাহলে স্বেচ্ছাচারিতা আসতে পারে, এক নায়কত্ব আসতে পারে। স্বাধীন বিচার পথ থাকতে হবে, এগুলো সেফগার্ড করার জন্য, যেগুলো আমরা দাবি করছি। এটার জন্যই তো আসলে জুলাই সনদটা রচিত হলো, সেফগার্ডের জন্য। আমরা যদি এগুলোর যদি ব্রিচ হয়,
কমিটমেন্ট যদি কমিটমেন্ট আমরা করলাম যে আমরা ওয়াদা গোনা করলাম জনের কাছে আমরা এগুলো করবো না, তাহলে যে বিচার করবে কে? বিচার করবে বিচার বিভাগ, সেটা নিরপেক্ষ থাকতে হবে। এইসব নিয়েই অ্যাকচুয়ালি অনেক গুণা নিয়ে আমরা একটা কমিটমেন্ট করলাম। ইটস এ পিপলস চার্টার। আমি এটাকে বলবো অনেকটা ইংল্যান্ড ব্রিটেনের ম্যাগনা কার্টার মতন। রাজার বিরুদ্ধে জনগণ আন্দোলন সর্বশেষ পরবর্তী পর্যায়ে একটা চুক্তি হলো ম্যাগনা কার্টা। এখন এখানে তো কারো পক্ষে না, এটা হলো যে এটা নিয়ে আমার মনে হয় যে এটা এইসব ব্যাপারগুলো তো আমার মনে হয় প্রত্যেকটা দেশের নাগরিক চায়। এখন এই যে জুলাই সনদ যেটা হলো, এখানে কিন্তু সর্বোচ্চ নোট অফ ডিসেন্ট দেওয়া দল হচ্ছে বাসদ, দ্বিতীয়তেই কিন্তু বিএনপি আছে। বিএনপি 15টিতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো সেই জায়গায় আসলে কমিটমেন্টের যে প্রশ্ন, মানে সর্বদলীয় একটা কমিটমেন্টেরই তো চেষ্টা এটা, তো সেই চেষ্টাটা কি আসলে সার্থক হলো? এই যে ধরেন আপনি এর মধ্যে অনেকে, এটা তো এখন তো কোনো নির্বাচিত পার্লামেন্ট নাই, আর রাজনৈতিক দলগুনা সকল নাগরিকের প্রতিনিধিত্ব করে সেটা বলতে পারবেন না, নির্বাচিত প্রতিনিধি না। এবং অনেক রাজনৈতিক দল আছে, ছোট রাজনৈতিক দল, তাদের জনসংখ্যা নেই, তাদের একটা বক্তব্য আছে। আবার বিএনপির মতো বড় দলের বক্তব্য আছে, আর জামাতের মতো দলের বক্তব্য আছে। এখন একটা মাথা গনে একটা কথাবার্তা চলছে আর কি। এখন এই যে ধরেন সাপোজ ধরেন জামাত ইসলামী পিআর চায়, তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি, হ্যাঁ, এখন তারা যদি চায় যদি জুলাই সনদ ঢুকিয়ে দেবে, হ্যাঁ, এটা তো বিএনপি মানবে কেন, অন্য রাজনৈতিক দল মানবে কেন? এইসব কিছু কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। বাট মৌলিক বিষয়গুলোতে আমরা একমত আছি কিনা, মৌলিক বিষয় যদি বলি, সেটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট হিয়ার, যে রাষ্ট্রপতির এখতিয়ারের একটা প্রশ্ন, মানে আমি ওটা দেখেছি যখন, যে রাষ্ট্রপতির এখতিয়ারের জায়গায় যে তিনি 6টি কমিশনের চেয়ারম্যান সহ প্রধান সহ সদস্যদের নিয়োগ দিতে পারবেন নিজ এখতিয়ার বলে। সেই জায়গায় কিন্তু বিএনপির একটা নোট অফ ডিসেন্ট আছে। এটার কারণটা কি? এটার কারণ আপনি ধরুন আপনি রাষ্ট্র পরিচালনা করতে হতো, আপনার রাষ্ট্র পরিচালনা করতে আপনার তো অন্য কমিটমেন্ট তো ঠিক থাকবেই। রাষ্ট্র পরিচালনা করতে ইউ হ্যাভ টু হ্যাভ পাওয়ার, রাইট, ফর দ্যাট, রাইট। হ্যাঁ, এখন রাষ্ট্রপতিকে এখানে একজন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি তো জনগণের ভোট, সারা দেশে সরাসরি হচ্ছেন। রাষ্ট্রপতি কিন্তু এমপিদের ভোট হচ্ছেন, পরোক্ষ ভোট হচ্ছেন। রাষ্ট্রপতি কিন্তু সরকারি দলের যারা মেজরিটি মূলত তারাই তাকে বানাচ্ছে। তো রাষ্ট্রপতিকে আপনি ধরুন তার জবাবদিহিতা খুব কম, তার জবাবদিহিতা কার কাছে? সংসদের কাছে। হ্যাঁ, খুব একটা নাই, জবাবদিহিতা নাই ওনার, অনেক ইমিউনিটিতে ওনার আছে। কিন্তু প্রধানমন্ত্রী, সংসদ নেতার বা সরকার প্রধানের রাজনৈতিক দল হিসাবে জবাবদিহিতা আছে, আর সরকার প্রধানের জবাবদিহিতা আছে। এখন তার কর্মে যদি আপনি যদি বাধা সৃষ্টি করে, এরকম তো এই নোটিফিকেশন দিতে পারি। তবে প্রধানমন্ত্রী যেন তার ক্ষমতার এক্সেসিভ ব্যবহার না করে, যেটা আমরা সবাই জানি, কথা বলি, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। ওই অ্যাবসলিউট পাওয়ারটা এক্সারসাইজ না করে রিজনেবলি যেটা সেটা করে, সেই জন্যই মূলত বক্তব্য। এখন ধরেন আমার দেশে তো এটা নাই, আপনার পৃথিবীর প্রায় অনেক দেশই আছে যেখানে গণতন্ত্র আছে, যেখানে মানুষের মতামতের প্রতি শ্রদ্ধা জানায়। যদি সরকার যদি দেখে, যদি মাঝে মাঝে দেখে যে সরকার জনপ্রিয়তা কমে গেছে, তখন চিন্তা করে যে গভর্নমেন্ট কিন্তু ইলেকশন দিয়ে দিচ্ছে, মিড টার্ম ইলেকশন দিচ্ছে, ফ্রেশ ব্যান্ডে যাচ্ছে। কিন্তু আমাদের দেশেও তা না। জনগণ কি বললো না, একবার ভোট দিলাম, জনগণ কি বললো না বললো কোনো ম্যাটার না, ক্ষমতা আমি থাকতে হবে, রাইট। দেন একজন মন্ত্রীর মন্ত্রণালয় ভালোভাবে চালাতে পারছে না, পাবলিক ওপিনিয়নে আসলে এটা হি ইজ নট ক্যাপেবল টু রান দ্য মিনিস্ট্রি, রাইট। কিন্তু এখন এবং সে ইনক্যাপাসিটেড অর ইনঅ্যাবিলিটি, ইনএক্সপিরিয়েন্স সরকার পরিচালনায়। এখন সে যদি এটা আমাদের দেশে তো তোয়াক্কা হয় না, হ্যাঁ, যদি সে যদি সরকারের সঙ্গে সম্পর্ক থাকে, সরকার দলের যদি প্রভাবশালী থাকে, যদি সরকার প্রধানের সম্পর্ক থাকে, যদি তখন কি দেখা যাচ্ছে সে তার মানুষ চায় না চাইলেও সে কিন্তু ক্ষমতা থাকতেছে। হ্যাঁ, বুঝছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রসঙ্গটা আপনি বললেন, যে প্রধানমন্ত্রীর প্রসঙ্গে হচ্ছে যে এক্সেসিভ পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার অ্যাজিউম করার যে বিষয়টা, এটাকে এবার চেক এন্ড ব্যালেন্স করার জন্য হচ্ছে
10 বছরের একটা টেনিওরের ক্যালকুলেশন করা হয়েছে। আরেকটা প্রসঙ্গ টানা হয়েছে, সেটা হচ্ছে এক ব্যক্তি দুই পদে থাকা যাবে না, মানে হুম। যে ডিবেটটা আর কি, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। তো এই জায়গাতে হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো এই জায়গাতে আসলে সংকটটা কোথায়, মানে কেন নোট অফ ডিসেন্ট এখানে? এখন আমাদের তো দীর্ঘদিনের ইতিহাস বাংলাদেশের, পাকিস্তান বলেন, পাকিস্তান বলে, হুম, বাংলাদেশ বলেন, আমাদের এই দীর্ঘদিনের কালচার বা এই সাবকন্টিনেন্টের কালচার হলো যে, মানে এখানকার কালচার হলো যে যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন, হুম, রাইট? এই কালচার থেকে কিন্তু আপনাদের একটা হঠাৎ করে বেরোর সুযোগ নেই। আর দিচ্ছে কারা? বেশিরভাগ উৎসেই এসব ব্যাপারে কারা, যারা কিন্তু এই আপনার, আমরা কিন্তু ভারতে দেখেছি যে সোনিয়া গান্ধী আর মনমোহন সিং যখনটাতে হলেন এখন আর কি। ইন্ডিয়ান ডেমোক্রেসি তো আর আমাদের ডেমোক্রেসি এক না। আমাদের ডেমোক্রেসি স্বাধীনতার পরে কতবার হোঁচট করলো, আমরা তো প্র্যাকটিস করতে পারলাম না ডেমোক্রেসি। হুম, প্র্যাকটিস করতে পারলাম, এসে প্র্যাকটিস করতে করতে মানুষের কিন্তু মানসিকভাবে মানুষ ম্যাচুরিটি আসে। ম্যাচিউর হবে। তো মিডল ক্লাস পিপল সেফ গার্ড হবে ডেমোক্রেসি। আমার তো এই 1-2টা সরকার পরেই 5-10 বছর পরেই একটা ধাক্কা আসতেছে, হয়তো মার্শাল ল আসতেছে, নতুবা এইটা আসতেছে, নতুবা ওই মইনাউদ্দিন মতো সরকার আসতেছে। হ্যাঁ, একটা না একটা কিছু ধাক্কা আসতেছে, আমরা তো প্র্যাকটিস করে আসতে পারছি না। আর ওই সরকারি যারা থাকে তারাও বেশি অতি উৎসাহী হয়ে যাচ্ছে, এক্সেসিভ পাওয়ার এক্সারসাইজ করছে। সবকিছু মিলে আমরা ট্রু ডেমোক্রেসি প্র্যাকটিস করা যায়, সেটা তো আমরা পারলাম না। আমরা ইংল্যান্ড ধরেন ইংল্যান্ডে, ইউনাইটেড কিংডমে এই মানে আপনার এরা ক্ষমতা আসছে, ক্ষমতা আসার পরে 4-5 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো, সরকার দল দল রয়ে গেলে কিন্তু, হ্যাঁ, প্রধানমন্ত্রী জনপ্রিয়তা কমে গেছে, প্রধানমন্ত্রী কোনো কারণে জনগণ অসন্তুষ্ট, হ্যাঁ, প্রাইম মিনিস্টার পদত্যাগ করছে বা প্রধানমন্ত্রী অ্যাগ্রি করে না এই পয়েন্টে, ঠিক আছে, আই ডোন্ট অ্যাগ্রি, মেজরিটি পিপল যা চায়, হ্যাঁ, বা মেম্বার পার্লামেন্ট যা চায়, শুধু আমি একদিন রিজাইন করলাম। এই কালচারটা এখানে, এটা হতেও আমাদের তো সময় লাগে, সেই জন্য হয়তো আমাদের তো 50 বছরের জার্নি। না। 50 বছরের জার্নি, 50 বছরের জার্নি তো এই মানে কাঁচা রাস্তা, বাংলাদেশের এই পাকা রাস্তা, এই হাইওয়ে, এই দিক দিয়ে আবার কি জানি বলে বন্যার পানি, এদিক দিয়ে সাঁকো, মানে এই রাস্তাটা কোথায়? রাস্তা তো স্মুথ রাস্তা না। আপনি দেখেন, কোথাও সাঁকো আছে, কোথাও মাটির রাস্তা আছে, কোথাও পাকা রাস্তা আছে, আবার কোথাও আপনার কি জানি বলে ইয়ে দিয়ে যে ফেরি যে পার হইতে হইতেছে, রাস্তাতে স্মুথ রাস্তা না তো আপনার। হ্যাঁ, এই জন্য এই যে প্রায় তো আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা হলো, এটা একটা ব্যাপার হলো, আমরা যেন ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি। আচ্ছা, have to be democrat. ডেমোক্রেসির একটা অন্যতম পার্ট হচ্ছে, একটা খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি বলতে যাই, সেটা হচ্ছে আদালত, যা আমাকে ফাইনালি সেফগার্ড দেয়। আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এই জায়গা থেকে মানে 5 আগস্টের আগে এবং পরে কোনো সুনির্দিষ্টভাবে গুণগত কোনো বদল দেখছেন কিনা? হ্যাঁ, একটু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, কারণ দেশের বর্তমান যে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শেখ, ডক্টর সি রেফাত আহমেদ, উনি খুব পার্সোনালি ব্যক্তিসম্মত লোক, এবং এবং ভেরি অনেস্ট, এবং ভেরি ইনোভেটিভ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভেরি স্ট্রং, পার্সোনালি ভেরি স্ট্রং। এই কারণে একটু বেশ পরিবর্তন আসছে। আর যেটা হলো যে ধরেন আমাদের উচ্চ আদালত সম্বন্ধে আমি বলেন না, আমি তো সুপ্রিম বার অ্যাসোসিয়েশনে তো অনেকবার নির্বাচিত হয়েছি, অলটোগেদার এখন এবার প্রেসিডেন্ট দরবার নির্বাচিত হয়েছি, 7বার সেক্রেটারি। সবসময় আমি বলে আসছিলাম যে স্বাধীন বিচার ব্যবস্থা করতে হবে। আপনি ধরেন স্বাধীন বিচার ব্যবস্থা না হলে আপনি ডেমোক্রেসি আশা করতে পারেন না, আপনি মানবাধিকার আশা করতে পারেন না, আপনি ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হবে না, মানে আইন শৃঙ্খলার অবনতি হবেই। হ্যাঁ, স্বাধীন বিচার ব্যবস্থা ভেরি ইম্পর্টেন্ট। রাজনৈতিক সরকার এক্সিভ পাওয়ার এক্সারসাইজ করবে, হু উইল রেস্ট্রেইন দেম, দিস দ্য সুপ্রিম কোর্ট, রাইট? কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রথম হলো যে বিচারক নিয়োগের নীতিমালা বা আইন ছিল না। ধরেন এই চিরকুটের মাধ্যমে বিচারপতি নিয়োগ হতো আগে। বা ধরেন এই জাস্ট কিভাবে নিয়োগ হতো এটা সরকার প্রধান জানে, হ্যাঁ, যদি ওনার কোনো ক্ষমতা নেই, বাট সরকার প্রধান এই আর রাষ্ট্রপতি জানতেন, আইন মন্ত্রক জানতেন কেমন নিয়োগ হতো। এর মধ্যে একটা আইন হয়েছে, এই সরকার একটু পরিবর্তন আসছে, এই সরকার আসার পর একটা আইন হয়েছে, বিচারক নিয়োগের একটা আইন হয়েছে। যদিও আইনটা আমি মনে করি এটা এখনো এটা কমপ্লিট কোনো ল না, এটা একটু ডিসক্রিমিনেটরি, বাট স্টিল একটা আইন হয়েছে। এইবার বিচার নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে, এর একটা পার্থক্য। এই স্বাধীনতার পরে এবারই প্রথম পরীক্ষা হলো, পরীক্ষা নিল, পরীক্ষা নিয়ে ভাইবা টিম্বার নিয়ে
মোটামুটি যাচাই বাছাইতে কিছু অনেক বেটার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো এইটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি ধরেন আমাদের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট স্বাধীন, হুম। কিন্তু আমাদের যাদের নিয়োগ দিই আমরা, মানে প্র্যাকটিসের না জায়গায় আমরা আসলে যারা নিয়োগ দিই বিচারকদের, তারা স্বাধীন না। দিস দ্য প্রবলেমস উই আর হ্যাভিং ফর লং টাইম। আমরা এটা করতে পারছি না এখনো, আমরা এখন অ্যাচিভ করতে পারিনি। আমরা যে বলছি মৌলিক পরিবর্তন সেটা আসেনি আমি এখনো, এই বাট এই চেঞ্জ হচ্ছে, এই আমি মনে করি চেঞ্জ হবে। এই প্রসঙ্গে একটা জিনিস আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আহ, গণমামলার যে সংস্কৃতি বিগত সরকার দেখিয়ে গেছে জি, বিভিন্ন জি, ইস্যুতে, জি, যেটার একটা বড় ভুক্তভোগী দল ছিল আসলে জি, বিএনপি। জি, জি। তো এই পিরিয়ডেও আমরা কিন্তু গণমামলা দেখছি ব্যাপকভাবে। দেখা যাচ্ছে 2000 মানুষ একটা মামলার সাথে কানেক্টেড। কোনো একটা জায়গায় হয়তো একটা সংঘর্ষ হলো, মামলা হয়ে গেল 400 জনের বিরুদ্ধে। এই টাইপের একটা বিষয়, এটা নিয়ে আলোচনাও হয়েছে মাঝখানে বেশ রকম। তো এই গণমামলা সংস্কৃতি থেকে আমরা আসলে এই অস্ত্রটা ব্যবহার করা হয় কেন আসলে? আগের সরকারের সময় যে মামলাগুলো হয়েছে, এখনকার মামলাগুলোর পার্থক্য আছে। আগের সরকারের সময় রাজনৈতিক হ্যারাসমেন্ট, রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য, তাদেরকে নিবৃত্ত করার জন্য বা মিথ্যা মামলা তাদের সাজা দেওয়ার জন্য মামলাগুলো করা হয়েছে, পিওরলি সরকার রাষ্ট্রের ইন্ধনে করা হয়েছে। এখন ধরেন অনেক লোক মারা গেছে, হুম, সে মামলাগুলো তো হচ্ছে। পাশাপাশি হ্যাঁ, ডেফিনেটলি আমি ডিসএগ্রি করি না আপনার সাথে, কিছু কিছু লোক মামলা বাণিজ্য করতেছে এই সুযোগ নিয়ে। খারাপ লোক তো সব জায়গাতে আছে। এই 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 বাণিজ্যটা যে আসলে এই কারা করে? এখন আগে জেল ছিল, প্রতি জেলে জেল উঠে গেছে নাকি সরকার আসার পর গিয়ে? হ্যাঁ, হুম, তো খারাপ লোক আছে দেখে জেল আছে। হুম, তো ওগুলোর ব্যাপারে আমি সবসময় বলি, এটা এটা তদন্ত করা উচিত, এবং যারা মিথ্যা মামলা করেছে, যেসব বাদী মানুষ হয়রানি করছে, ওদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে আমি মনে করি। তাহলে কিন্তু যদি এগুলো 2-4টা যদি ইনভেস্টিগেশন করে ফলস অ্যাপ্লিকেশন করে থাকে, যদি ফলস মামলা করে থাকে, যদি ওদের বিরুদ্ধে ধরুন মামলা করার সুযোগ আছে আইনে, তারা যদি আসামি হয়ে যায় 2-1টা বাজে, তখন কি মিথ্যা মামলা বন্ধ হয়ে যাবে আমি মনে করি। আদালত আদালত প্রাঙ্গণের থেকে আদালত কক্ষের ভেতরে হচ্ছে মবের বিষয়টা প্রবেশ করে গেছে। হ্যাঁ, আমরা বিভিন্ন অকারেন্স আমরা দেখেছি যে হেভি ওয়েট আসামি যারা, হ্যাঁ, যে গেল সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন, এরকম কেউ কেউ যখন যাচ্ছেন, তাকে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে কেউ কেউ আক্রান্ত হয়েছেন, কেউ কেউ আদালত কক্ষে আক্রান্ত হয়েছেন যখন বিচারক হয়তো এজলাসে বসে আছেন। এই বিষয়টা আবার আরেকটা যে ঘটনা ঘটছে যে কোন কোন মামলার ক্ষেত্রে আসামি পক্ষে আইনজীবী দাঁড়াচ্ছে না বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না বলে এক ধরনের অভিযোগ আছে। এই জায়গা থেকে একজন আইনজীবী হিসেবে আপনি কি ধরনের? আমি মনে করি এটা ছোট, এটা ঠিক না। আপনার প্রত্যেক মানুষের যেটা মৌলিক অধিকার আছে, একটা বন্দিরও মৌলিক অধিকার আছে, আপনি এটা খণ্ডন করতে পারবেন না। নিরাপত্তা দেওয়ার কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এটা। তার আইনজীবী পাওয়ার, তাকে আইন অ্যাক্সেস টু দ্য লয়ার, তার কিন্তু এটা তার মৌলিক অধিকার আমি মনে করি না। এটা আমার যারা এগুলা বন্ধ করতে হবে। আমি শুধু বিচ্ছিন্ন দেশকে পরিষ্কার করবো, শুদ্ধ করবো, শুধু একদিক করলে হবে না, সব দিকে একসঙ্গে আঘাত হয় আমি মনে করি। তাদের যদি আরো অপরাধ যারা করেছে তাদের বিচার হবে, বিচারে তার খালাস অপরাধ না করলে খালাস হবে, অপরাধ করলে তার সাজা হবে। আমার মনে হয় আদালত সেটা তাদেরকে সিদ্ধান্ত নেবেন। তাদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা বা তাদেরকে তাদের আইনজীবী নিয়োগ করতে না দেওয়া, এটা আমি মনে করি এটা ঠিক না, এটা উচিত না আমি মনে করি। যারা করে তাদের নিবৃত্ত থাকা উচিত আমি মনে করি। জুলাই জি, মানে 2024 সালের 5 আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে এই পট পরিবর্তন বলি একটা নতুন সময়ের মধ্যে আমরা প্রবেশ করলাম। জি, তো সেইটার অন্যতম একটা কারণ, মানে সেই ঘটনাটা চূড়ান্ত রূপ নেওয়ার একটা মুখ্য কারণ ছিল হচ্ছে বল প্রয়োগ, হুম, আন্দোলনকারীদের উপরে বল প্রয়োগ। গতকালও কিন্তু সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বাইরে এক ধরনের বল প্রয়োগ হয়েছে। তারা হচ্ছে জুলাই যোদ্ধা বলে একটা অংশ, তারা বলছিল যে তারা কিছুটা আহ, অবহেলিত বোধ করছেন প্রস্তাবিত সনদে, বা তারা ঠিক মতো তারা কেন আমন্ত্রিত নন, এই ধরনের কিছু জায়গায় সেখানে হচ্ছে পুলিশ বল প্রয়োগ করেছে। হুম, তো সেখানে তো আমাদের দেশের জনগণের মানুষের দাবি দাওয়া সবকিছু নিয়ে যারা কথা বলে সেই রাজনীতিকরা আসলে সেই স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন। সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি সেখানে ছিল। তো এই বল প্রয়োগের বিরুদ্ধে তো সারা সময়টা হচ্ছে বিএনপি কথা বলে এসেছে। এই প্রসঙ্গে আসলে বিএনপি কি অবস্থান নিল, এবং এটা এখন নিয়ে সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্যকে ধরে নাহিদ ইসলাম আবার আরেকটা বক্তব্য আজকে দিলেন এক ধরনের। আমি এটা নিয়ে ওভাবে বলতে চাই না। ব্যাপারটা হলো তাদের দাবিটা জেনুইন,
তবে দাবিটি এভাবে করা উচিত, এভাবে ঠিক না করলে চলতো। এটা তাদের দাবিতে জেনুইন, তারা অনেকে আহত হয়েছে, অনেকে চোখ হারাইছে, অনেকে পা হারাইছে, অনেকে চিকিৎসা দরকার। হ্যাঁ, এটা সনদ হচ্ছে, এটা একটা সিদ্ধান্ত হচ্ছে, কি কমিটমেন্ট হচ্ছে, ন্যাগাটার মতো হচ্ছে। এদের কি হবে? যারা ইন্তেকাল শহীদ হয়েছে কি হবে? তাদের একটা প্রফেশন থাকে, আগে চিন্তা করা উচিত ছিল। এখন ধরেন এটা হলো, এটা তাদের দাবিটা আর আগে বলা উচিত ছিল। কমিশনের তো অনেক মিটিং হয়েছে, সেই সময় তাদের প্রতিনিধি দিয়ে তারা বলতে তারা কিন্তু বিভিন্ন সময় অবরোধ করেছে, না, যমুনার সামনে হচ্ছে ওসব সমাবেশ ওসব করেছে। অবরোধের ব্যাপারে প্রপার তাদের তো অ্যাক্সেস ছিল, তাদের প্রতিনিধি ছিল, তাদের মন্ত্রী ছিল, তাদের আন্দোলনের সঙ্গে মন্ত্রী ছিল, সব উপদেশে তো আন্দোলন সংগ্রামের শাসন। জুলাই যোদ্ধা তো বিএনপির মধ্যেও আছে। হ্যাঁ, আছে, হ্যাঁ, নিশ্চয়ই। বিএনপিরও না, আমি সবার মধ্যে মারা আছি। গেছে। না না, ওরা আছে, কিন্তু ওদের ওইভাবে বলতে পারতো। এখানে ধরেন এখানে তো বিএনপি ধরেন এই যে 1,500 লোক মারা গেছে, এর মধ্যে 400 কতজন বিএনপির মারা গেছে জুলাইতে। আমি বলি এইভাবেই। এখন ব্যাপার হলো, সমস্যা হলো জানেন, সরকার তো আবার চালাতে হবে। যেমন বঙ্গভবনে তো একটা বঙ্গভবন তো জনগণের মালিকানায় সব বঙ্গভবন। এখন এখানে বঙ্গভবনে সবাই যদি মুভ ঢুকতে যায়, পুলিশ তো বাধা দিবে নাকি? এটা এটা সংযুক্ত এলাকা না, এলাকা না, সেইটা করছে। তবে বল প্রয়োগ বা কাউন্সিলিং করা উচিত ছিল পুলিশের আর কি। হ্যাঁ, কাউন্সিলিং করা উচিত ছিল। তবে সবাই কিন্তু আমরা রেস্ট্রিন করতে হবে। আমরা মব জাস্টিস যদি বন্ধ না করে, যদি রাষ্ট্রের জন্য মব কি কখনো জাস্টিস করতে পারে? হ্যাঁ, মানে এখন সহিংসতার মধ্য দিয়ে কি আসলে জাস্টিস হয়? মফ করেই তো বিচার হয় অনেক সময়। এটা অনেক সময় বিচার হচ্ছে, এটা বিচার হচ্ছে, মানে এইটাই হয়তো রায়, যা বলছে এটাই সিদ্ধান্ত। তো এই জন্য আমি মনে করি এগুলা বন্ধ করতে হবে। আমরা একটা শোনে একটা এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না অনেক কারণে। যেমন ধরেন কালকে ইনসিডেন্টটা, এটা দুঃখজনক ইনসিডেন্টটা ঘটে গেল। তো এগুলা তো বিভিন্ন কারণে। এখানে অন্য কোথাও হয়তো অন্য রাজনৈতিক দল হলেও সাহসও করতো না কাছে যেতে, ওরা বাংলা মোটর থেকে ঠেকা দিত, বাংলা মোটর ঠেকা দিত, যেহেতু ওরা নিজেদের লোক, হয়তো তাদেরকে অ্যালাউ করছে। কিন্তু তো একটা অনুষ্ঠান চলছে, সেখানে হয়তো আমি এইভাবে একটু অন্য প্রসঙ্গে আসি যে বিএনপি নিয়ে অবস্থান নিয়ে তরুণদের দলগুলো, বিশেষত এনসিপির তরফ থেকে নানা জোন থেকে বিভিন্ন সমালোচনা আলোচনা এটা আছে। কিছু কিছু আলোচনা হচ্ছে যে বিএনপি নির্বাচন দ্রুত সময়ে সম্পন্ন করে ক্ষমতা গ্রহণে বেশি উদ্গ্রীব, হ্যাঁ, সংস্কারের চেয়ে। এটা নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, উনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সময় বিএনপির অনেক নেতৃবৃন্দ এটা নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে সংস্কারের প্রস্তাব আমরাই প্রথম এনেছিলাম, এই ধরনের বিষয় আছে। কিন্তু এটার পাশাপাশি আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে অস্ত্র কেনা, তারপরে হচ্ছে বন্দর, বিদেশি কোম্পানির সাথে হচ্ছে বন্দর নিয়ে চুক্তি করা, বা শ্রমিক প্রশ্ন আছে, কারখানার ইস্যু আছে, বিনিয়োগ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোকে বিএনপি সেভাবে সামনে না এনে বারবার নির্বাচন নিয়েই কথা বলছে। তো সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা গ্রহণের পর এই বিষয়গুলো কি একই রকম থাকবে কিনা? তারা কি দেশীয় জাতীয় স্বার্থের এই বিষয়গুলো নিয়ে চিন্তিত নয়? বিষয়টা কি এরকম কিনা? যারা বলছে তারা যদি বিএনপি করতো তো তারা তাই বলতো, যেহেতু তার ক্ষমতা হয়তো তারা ধরে নিয়েছে তার ক্ষমতা আটতে পারবে না, সুতরাং যে দল মেজরিটি পাইতে পারে সেই দলের মধ্যে সমালোচনা করতেই পারে। হ্যাঁ, এখন ধরেন ওই যে কি ছোট্ট, নাম বলতে চাই না কোনো ছোট রাজনৈতিক দল, এগুলো আমি এগুলোর নাম বললে তারা ছোট করতে চাই না, ছোট্ট দল, দেখা যায় যে ফ্যামিলির মধ্যে আছে কমিটি, হ্যাঁ, প্রেসিডেন্ট সেক্রেটারি ফ্যাম্পরিয়ার কমিটি, তারও নিবৃত্ত রাজনৈতিক দল। সে যদি কথা বলে, যদি কিছু করার আছে আপনার, আর রাজনীতি আপনি যদি রাজনীতি করেন, যদি শিল্প, সে তো একটা পক্ষ, পক্ষ হলো এখন তো কি নির্বাচিত পক্ষ নয়। আর শুনেন, আমাদের আপনি কি চান, এটা পরিণামটা কি হবে, এই নির্বাচন পরের মধ্যে হলে কি হবে? একটা আবার যে অনির্বাচিত সরকার ছিল 15 ইয়ার্স, আর ইউনিভার্সিটির মধ্যে সরকার রেখে দেবেন, আপনি রেখে দেবেন অনির্বাচিত সরকারকে? জব দিতে আছে না, প্রশ্নটা এখানে না। না না, ওনাদের ওরা বলছে, আমি বলছি আপনি চান একটা জব দিয়ে দিতে সরকার থাকতে। এই যে আমাদের ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনার সেই সময় তো এই যে বঙ্গভবনে যেদিন শপথ দিয়েছিল ফখরুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতারা বলছিল যে তাদের আন্দোলনের ফসল। কিন্তু দেখেন 90 দিনের নির্বাচনের কথা দেওয়ার কথা, নির্বাচন 90 দিনে দেওয়ার কথা, 2 বছর তারা ক্ষমতায় ছিল এবং ব্যাপক লুটপাট করলো, মানুষকে অপমান করলো, 2 নেত্রীকে অপমান করলো,
সব নেতাদের অপমান করলো, গ্রেপ্তার করলো, মিথ্যা হামলা দিল, এবং তারা দুর্নীতি তাড়াবে। পরে তারা ক্ষমতা হ্যান্ড ওভার দিয়ে চলে গেল আওয়ামী লীগকে। এখন সেটা তো একটা নির্বাচনের মধ্য না দিয়েই দিল। শুনেন, 2008 ফখরুদ্দিন কখন আসছে বাংলাদেশ স্যার? সে যে গেল, যে 8 সালে গেল যে নির্বাচনের পরে, ওই ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা কখন বাংলাদেশে আসছে? আর মঈন আহমেদ কখন আসছে বাংলাদেশে? তাদের জবাবদিহিতা নাই, তারা যে কর্ম করছে ওই সময়। তাহলে অনির্বাচিত সরকার থেকে যখন নির্বাচিত সরকার একটা এলো, একটা নির্বাচনের মধ্য দিয়ে, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সেই নির্বাচিত সরকার আসার পরে হচ্ছে বিগত অনির্বাচিত সরকারের প্রধান যে মুখগুলো তারা আর হচ্ছে দেশে থাকলেন না। এখন একটা অনির্বাচিত সরকার চলছে। তো সেই জায়গায় হচ্ছে এরপরে নির্বাচন তো একটা সময় দিতেই হবে, সেটার একটা নির্দিষ্ট তারিখ বা একটা সময়কাল আমাদের সামনে আছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে। এটা নিয়ে যদিও নানান আলোচনা, এই প্রসঙ্গে আমরা আসতাম, আরেকটু পরেই আসতাম। তো সেক্ষেত্রে সেই সময় নির্বাচিত একটা সরকার এলো, সেটা আমি ধরে নিলাম যে বিএনপি এলো সবচেয়ে বড় দল হিসেবে, এবং তার মাঠের যেই আসুক, সেক্ষেত্রে কি একই ধরনের একটা আশঙ্কা কি আছে? আপনি ধরেন, আমি এই সরকারকে আপনি রাখবেন কেন? না না না, আমি বলছি যে এই অনির্বাচিত সরকারের মুখগুলো কি দেশে না যদি খারাপ কাজ করে ভাগবে, দেশে আসবে না আর কখনো। সেফ এক্সিটের প্রসঙ্গটা না, বারবার শুনেন, এটা নির্বাচিত অনির্বাচিত কোনো ব্যাপার না। আপনি যদি ভালো কাজ না করেন, যদি you have to face the consequence, you have to face the music. এটা অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকার, it doesn't matter. সো আমি বলতে চাচ্ছি, ওই তারা পরে ভয়ে কৃষি ইলেকশন 8 সালে কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতা দিয়ে গেল, নিজে ভেঙে গেল। তা কখন আসছে? এখন যারা এইসব কথাবার্তা বলছে, তারাও হয়তো মনে করছে এখন ওই যে চায়ের দাওয়াত পাইতেছে, সিটি পাইতেছে, সব জায়গাতে একটা সরকারি ভাব আছে নাকি? হ্যাঁ, এইভাবে থাকলে আর জনগণ চায়, ভোট দিতে চায়, ভোটারদের প্রয়োগ করতে চায়। আমার শাসন করবা, হু আর ইউ? আপনি কে শাসন করার? আমি যাকে ম্যান্ডেট দেবো, আমার ভোট দেবো, থাম দিয়ে তার বলবো যে ইউ আর মাই লিডার, আপনি আমার শাসন করবেন। আপনি দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। মানুষের সম্মতি নিয়ে যে আমার সম্মতি, আমার শাসন করবেন না। রাষ্ট্রের সঙ্গে মানুষের চুক্তি, এটা রাষ্ট্রের সঙ্গে চুক্তি। রাষ্ট্র এখন আইসা এই অজুহাতে আসবে, সেই অজুহাতে আসবে, হ্যাঁ, সামরিক শাসন আসবে, এইটা আসবে, উই ডোন্ট ওয়ান্ট লট অফ। আমরা তো অনেক অনেক সময় চলে গেছে। মূলত শুনেন, আমি আই এম নট হ্যাপি উইথ দ্য সংস্কারের মধ্যে আমি হ্যাপি না পার্সোনালি, এটা আমি বলছি। আমার তো মৌলিক সংস্কারের কথা দরকার ছিল। কিরকম সেটা? যেমন অর্থনৈতিক সংস্কারের কোনো কথা আছে, আলোচনা আছে? আমার দেশের ভালো ভালো স্টুডেন্টরা সুযোগ পেলি, ভালো ভালো মেরিটোরিয়াস ছেলেমেয়েরা সুযোগ পেলে বিদেশে চলে যাচ্ছে পড়ালেখা করতে, আর আসতেছে না। হ্যাঁ, প্রচুর চলে হ্যাঁ, চলে যাচ্ছে। আমার দেশে ধরেন টাকা চলে যাচ্ছে বাইরে, আর সব সরকার একটা স্লোগান দিব, সময় নষ্ট করবো, বক্তৃতা দিব, টাকা ফিরিয়ে আনছি, অমুকের সঙ্গে কথা বলছি, অমুকের সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে কথা বলছি, অমুক জাতির সঙ্গে কথা বলছি। আমি এগুলো ফ্রুটলেস এক্সারসাইজ। টাকা যদি একবার চলে যায়, ইটস ডিফিকাল্ট। ওইখানে তো রাষ্ট্রীয় কাঠামো টাকা ঢুকে যায়, টাকা আসবে কি হবে আপনার? এখন আমাদের উই আর নট চেঞ্জ দ্য পলিসি। সিঙ্গাপুরে ল তো ভেরি স্ট্রং ল, সিঙ্গাপুরে, দুবাইও স্ট্রং ল, থাইল্যান্ডও স্ট্রং ল, কানাডাও স্ট্রং ল। তো টাকা আমার দেশে যারা বৈধ টাকা আছে, মানে কি হালাল ইনকাম, বৈধ ইনকাম করছে, তারাও সেফ ফিল করে টাকা রাখে, তারা বিদেশ টাকা পাঠিয়ে দিচ্ছে। যারা অবৈধ ইনকাম তারা পাঠাচ্ছি কেন? সো ইউ চেঞ্জ ইট, রিভার্স করো ইকোনমিক পলিসি বা আমাদের অন্যান্য যা পলিসি আছে, আইনগুনা, দুদকের আইন বা ইনকাম ট্যাক্স ল চেঞ্জ করো, সো দ্যাট বাংলাদেশ উইল বি হ্যাভেন। এখানে বিদেশি টাকা চলে আসবে, এখানে সৌদি আরবের টাকা চলে আসবে, আমেরিকানরা টাকা রাখবে, এখানে মধ্যে বিদেশে টাকা রাখবে। তাহলে গেলে আমাদের এই টাকাটা কি হলো, এই টাকাটা ব্যাংকে থাকবে, ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট শিল্প কারখানা হবে, তাহলে বড় বড় শিল্প সৃষ্টি হবে, আমাদের মানে ম্যারিডের ছেলে মেয়েরা চাকরি পাবে না। সেই চেষ্টা তো কিছু করছে না, কোনো সংস্কার, কোনো আলোচনা নেই, এগুলো নেই। এই নিয়ে তো প্রচুর কথার ফুলচুরি আছে, মৌলিক কোনো রিভার্স করি না, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, তারপর আমার ছেলেমেয়েরা, আমার আজকে ধরুন কি বাংলাদেশের ক্রেডিটটা কি আছে? আমাদের বিদেশে ফরেন কারেন্সি আসতেছে, রেমিটেন্স আসতেছে, আরে বাবা, সরকারের কি তার ভূমিকা আছে? রাষ্ট্র কি ক্রেডিট আছে বিদেশে যারা রেমিটেন্স পাঠাচ্ছে? আপনার একটা লোক যাচ্ছে সৌদি আরব যাচ্ছে, তার জমি বিক্রি করে যাচ্ছে, বা লোন হাওলাত করে যাচ্ছে,
একটা লোক লন্ডন, আমেরিকা, ইউরোপে যাচ্ছে, যাইতেছে, ইলিগাল হয়ে যাচ্ছে, কয়েক বছর লিগাল হচ্ছে, ফ্যামিলি বউ বাচ্চা ফেলে লিগাল হচ্ছে, কতগুলো, তারপর টাকা পাঠাচ্ছে। আমেরিকা যাইতেছে জঙ্গল হেঁটে হেঁটে, তার নৌকে যাইতেছে ইটালি, এরা তো যুদ্ধ করে করে এই টাকাটা আসছে বাংলাদেশে। এগুলো যে সরকারের বাহাদুরি, এই খাতে এর বেতন বাড়াও, এর বেতন বাড়াও, এর বেতন বাড়াও। তা আপনি ধরেন, আপনি কেন আপনি অন্য অন্য খাত কোথায় আপনার? আপনি এখানে বিকজ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আপনার দারিদ্র দূরীকরণ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইউ ক্যান নট হ্যাভ এ গুড সোসাইটি, আপনি এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। বেশিরভাগ মানুষের গরিব রেখে, আনএমপ্লয়েড রেখে, গরিবত্বের সঙ্গে পুয়ারনেসের সঙ্গে ক্রাইম জড়িত, ক্রাইম সম্পর্কযুক্ত। আপনার মানুষকে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তখন আপনি কঠোর হবেন যে এই তোমার খাওয়ার ব্যবস্থা করছি, তুমি ক্রাইম করতে পারবা না। আপনি সেটা কিছুই করতে পারছেন না। আপনি এগুলো করে আলোচনা আছে। এই সময় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে আরো বড় আরো না শুনে আমাদের বরঞ্চ আমাদের এখানে ভেরি ভেরি গুড অপরচুনিটি হ্যাভ। আমাদের যে পৃথিবীতে লোকজন খুব কম, 5-6 দেশ বিদেশে পাঠাইতে পারে লোক, আর সব জায়গায় লোক শর্ট। বাংলাদেশ, ইন্ডিয়া, আপনার শ্রীলঙ্কা, পাকিস্তান, মিয়ানমার, এই পাঁচটাতেই মূলত নেপালটা, এরা সব দেশ শর্ট। আপনার আমাদের লোকগুলো আমরা রাখতে পারছি না। আমার এখানে যে শিল্পায়ন আমরা করি, যদি আমরা এখানে যদি ডিসেন্ট্রালাইজ করি, আমাদের এই যে প্রশাসনটা সেন্ট্রালাইজ, সব কিছু ঢাকা শহরে। আপনি ধরেন কোনো আলোচনা আছে এগুলা ডিসেন্ট্রালাইজ করতে, যদি আমার ডিসেন্ট্রালাইজ করার আলোচনাটা কিন্তু অনেক পুরনো আলোচনা, যে বিকেন্দ্রীকরণ করব, কিন্তু এটা কেউ আমরা করলাম না। কিন্তু আপনি ইংল্যান্ডে যেমন পোস্ট অফিস, মেইন পোস্ট অফিস লন্ডনের বাইরে, তো এই জায়গায় তো ধরেন ইমিগ্রেশন ক্রাইডেন লন্ডনের সাইডে। 91 বলি বা 2001 বলি, এই দুই পিরিয়ডে বা এর আগেও বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় ছিল। বিকেন্দ্রীকরণের কোশ্চেনটা কিন্তু অনেক পুরনো। এটা কেন করলো? আমি সেটা তো করছে, যা করছে। এখন এই যে মৌলিক সংস্কারের কথা বলছে, কোথায় সংস্কার আছে আপনার? আপনি ধরেন, তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার রাজনৈতিক দলের আরো কোন আলোচনা আছে? রাজনৈতিক দলের ডেমোক্রেসি আনতে হবে, কথা বলছে আছে। রাজনৈতিক দলের ধরেন এই যে রাজনৈতিক সোর্স, আপনি ধরেন আমেরিকাতে আপনি ডোনেট করে, যদি পাবলিক মানুষ জানতেছে, বাংলাদেশে ডোনেট করে, যদি ওরে ডোনেট করছো, তো আমি তো ক্ষমতা আছে, আমি তার ওই ব্যবসায়ী আমি তার টর্চার করবো, আমি তার পেশা নষ্ট করে দেবো। এই ধরনের এইসব অনেক ট্রান্সপারেন্সি আনতে হবে আমাদের। কিছু আনিনি আমরা, কোন পরিবর্তন আনিনি। এইসব মৌলিক পরিবর্তন দেশ চালাবে, রাজনীতিটা চালাবে। আপনি রাজনীতি দলের সংস্কার বেশি বড় ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা নেই। তারপর অর্থনীতির সংস্কার দরকার, আমার ছেলে মেয়েদেরকে দেশে রাখার দরকার, শিল্পায়ন দরকার, সেগুলোর কোনো সংস্কার নেই। সংস্কারের প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে আমি নট স্যাটিসফাইড। এদের কেমনে ক্ষমতা কাট করা যায়, লেংদি করা যায়। আর এগুলো করে আপনি এই যে 1.5 বছর লাগালো, এটা আসলে কারা এটা লেংদি করার চেষ্টা করছে, কারা গেইনার হচ্ছে লেংদি হইলে? সেইটা কিছু বলতে চাই না, বললে তো এখন শেষ পর্যায়ে চলে আসছে। তো আগে বলছিলাম, যেমন এই সময় ক্ষমতা বিনা যে কোনো নির্বাচিত আর অনির্বাচিত বল, ক্ষমতা থাকলে তো ভালোই লাগে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা বলি, সেটা হচ্ছে যে এনসিপির তরফ থেকে কিন্তু একটা অভিযোগ আছে। এই যে সেফ এক্সিট শব্দটা যে মাঝখানে উচ্চারণ করলাম, সেইখানে এনসিপির তরফ থেকে অভিযোগটা হলো লন্ডন সফরের পর থেকে অন্তর্বর্তী সরকার নাকি পাল্টে গেছে, উপদেষ্টারা নাকি পাল্টে গেছে, তারা নাকি বিএনপির সাথে আঁতাত করেছে, বিএনপির কাছ থেকে সেফ এক্সিটের এক ধরনের সম্মতি বা একটা অনুমোদন তারা গ্রহণ করেছে, একটা আশ্বাস গ্রহণ করেছে। এই কারণে এখন এনসিপি কে তার চাপে রাখা হচ্ছে। এখন রাজনীতিতে বুঝছেন নাকি, বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশে তো কথা বললে কোনো অসুবিধা নেই, বক্তৃতা দিলে কোনো অসুবিধা, যা ইচ্ছা তা বলতে পারেন আপনি। ডিফেমেশনের মামলা হয় না, মানহানির মামলা হয় না, বুঝছেন নাকি? বা এরকম কোনো কমিশন নেই যে তাকে ধরবে বললো। তো ওদের তো মন্ত্রী আছে, কিন্তু ডিজিটাল একটা তো মামলা। আরে ওদের তো মন্ত্রী আছে, এনসিপির তো মন্ত্রী আছে, এনসিপি থেকে প্রতিনিধি আছে না? তারা তো এটা বলছে যে না, তারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সময়ের সহযোদ্ধা, তারা তো এনসিপি তে যোগ দেয় না। যোগ দেখ আর না দেখ, এটা ধরেন এই যাই বলেন না, শাক দিয়ে মাছ দেখতে পারবেন নাকি আপনি? হ্যাঁ, বুঝছেন? এখন তো তারা একই তো তাদের এই যে ধরেন এই এখন আমি মনে করি এইগুলা না বলে ইলেকশনটা করেন আপনার ভালো, যা যে বক্তব্য আছে বলেন, জনগণের কাছে যান, জনগণ অ্যাকসেপ্ট করে, যা অ্যাকসেপ্ট করে তাই। জনগণ যেমন কমিউনিস্ট পার্টি
তারা এই তাদের বক্তব্য বলে যে আমরা ক্ষমতা গেলে কমিউনিজম কাম করে বাংলাদেশে। গো টু দ্য পিপল দ্য ইলেকশন, জনগণ যদি অ্যাকসেপ্ট করে কিছু করার নেই, তারা ক্ষমতা তারা কাম করবে। জাসদ বলে বৈজ্ঞানিক সমস্ত কাম করে ক্ষমতা গেলে। গো টু দ্য পিপল, ভোটের জন্য যান, জনগণ যদি ভোট দেয় বৈজ্ঞানিক সমস্ত কাম করবেন। জামাত ইসলাম বলে পিয়ার, হ্যাঁ জনগণের পিয়ার নিয়ে যান, আপনারা নির্বাচনে যান, আপনি চাপে দিয়ে চান কেন অন্তর সরকার, জনগণ যান যে আমরা ক্ষমতা গেলে পিয়ার চালু করবো, জনগণ অ্যাকসেপ্ট করলে পিয়ার হবে, আপনার যদি মেজরিটি পাইলে আপনি। আমরা কথা হলে সব কিছু কিন্তু একটা সরকারকে আমরা নিউট্রাল রাখতে চাই। এই সরকারটাকে একটা সমগ্র জাতির একটা একটা মেসাকারের পরে কিন্তু একটা 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 সরকার, এই সরকারকে হ্যাঁ সমালোচনা করলে সবার অনেক সমালোচনা করা যায়, মোটামুটি সবাই এটাকে হেল্প করতে হবে, সাপোর্ট দিতে হবে, সো দ্যাট তারা একটা নির্বাচন করতে হবে, সুনির্বাচন করতে পারে তাড়াতাড়ি, এবং নির্বাচনের প্রতিনিধি নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে। নির্বাচনটা যেন নিরপেক্ষ, সুষ্ঠু, কোনো প্রভাববিহীন নির্বাচন হয়, সেটা মেকশিওর করতে হবে। হিসেবে আমরা একমত হতে হবে। এগুলা আমি একেবারে শেষ জায়গায় এসে গেছি, একদম নির্বাচন ফেব্রুয়ারিতে, এখন পর্যন্ত এটা নিয়ে সংশয় থাকুক যাই থাকুক, আমাদের সামনে আর পৃথক কোনো তারিখ নেই। এটাকে সামনে রেখেই সবাই প্রস্তুতি নিচ্ছে সব স্তরেই, বিশেষত বিএনপি সমর্থক বা বিএনপির রাজনীতি নিয়ে যারা আগ্রহী তাদের সবার মধ্যে এক ধরনের আলোচনা আছে যে বিএনপির নেতা যে তারেক রহমান, তিনি আসবেন কবে। একটা আমরা মোটামুটি ইঙ্গিত পেয়েছি মধ্য নভেম্বর। হ্যাঁ, তিনি কি সত্যিই মধ্য নভেম্বরের আমরা তাকে আপনারা যে দেশে পাবো? পেয়েছেন সম্ভবত সেটাই সত্য হবে ইনশাল্লাহ। আচ্ছা, সেই সত্য হওয়ার সম্ভাবনা বেশি। মধ্য নভেম্বরে আমরা প্রত্যাশা হ্যাঁ, করব, আগে হয়তো আসতে পারে, আগেই চলে আসতে পারে। জি। আচ্ছা, ধন্যবাদ মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন, জুলাই সনদ, এই সব কিছু নিয়ে বিচার ব্যবস্থা, মব সন্ত্রাস, আদালত কক্ষের মধ্যে হচ্ছে বিচারের যে সময়টাতে যে মবের বিষয়গুলো, বা আরো ভালো করে বলতে গেলে টোটাল আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থান, এই সব কিছু মিলিয়ে আমরা আজ আলোচনা করলাম। অনেকগুলো বিষয় সামনে এলো, অনেকগুলো সংশয় সামনে এলো, অনেকগুলো প্রশ্ন সামনে এলো, তবে একটি তথ্যও কিন্তু সামনে এলো। আমরা প্রত্যাশা করছি বিএনপির প্রধান নেতা হিসেবে তারেক রহমান, যিনি অনেকদিন ধরে দেশের বাইরে, তিনি হয়তো মধ্য নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তারপর বিএনপির রাজনীতিতে আসলে কতটা ঢেউ লাগে, বাংলাদেশের রাজনীতিতে আসলে কতটা ঢেউ লাগে, সেটার জন্য আমরা অপেক্ষা করব। পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর দিকেও আমরা তাকিয়ে থাকব। এই বিষয়ে আপনাদের অবস্থান বা আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন চর্চার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।